আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৬ এবং ২৭ তোমরা কি সৃজনশীলের খ নাম্বার এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্ন কি তুমি মুখস্থ করো? তোমাদেরকে আজকে আমি আলোচনা করব যে তোমার রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমার অনুধাবন অর্থাৎ খ নাম্বার নিয়ে। সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের খ নাম্বার তোমাকে আর মুখস্থ করতে হবে না। যারা এগুলো মুখস্থ করো এবং মুখস্থ করতে গিয়ে একসময় পারো না, এগুলো না পড়ে চলে যাও, পরীক্ষাতে গিয়ে শুধু তুমি উদ্দীপক থেকে বুঝে বুঝে শুধু ঘ এবং ঘ তুমি অ্যান্সার করো, তাদেরকে আমি স্পেশালি বলতেছি যে তুমি এই ক্লাসটি করো, দেখবা তুমি তোমার রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এর তোমার অনুধাবন মানে সৃজনশীলের খ নাম্বার যেগুলো আসছে ওইগুলো আমি তোমাকে বোর্ড কোশ্চেন সহ সলভ করে দিব। এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যেটাকে তোমরা এসকিউ বলো, সংক্ষিপ্ত প্রশ্নে তোমার যে প্রশ্নগুলো আসতে পারে আমি ওইগুলো তোমাকে সলভ করাই দিব ইনশাল্লাহ। তুমি এর মধ্যে থেকে তুমি কমন পাবা পর্যায় সারণী থেকে তোমার সৃজনশীলের খতে এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্নে যেগুলো আসবে। তো দেখো কিভাবে আমরা এটা করা দিচ্ছি। দেখো তোমার খ নাম্বার সৃজনশীলের খ এবং সংক্ষিপ্ত প্রশ্নে তোমার একটা গুরুত্বপূর্ণ টাইপ। তো চলো আগে আমরা তোমার সৃজনশীলের খ নাম্বারগুলো সলভ করাই দিই। দেখো তোমার সৃজনশীলের খ এগুলোর মধ্যে তোমার একটা টাইপ ভিত্তিক ভাবে তোমাকে সলভ করাই দিব, একরকম তো আর ৩-৪টা করে লাভ নেই। দেখো তোমার টাইপ হচ্ছে কি নিষ্ক্রিয়তা। নিষ্ক্রিয়তা এই টাইপ থেকে তোমার অনেক বোর্ডে প্রশ্ন আসছে, তোমার ঢাকা বোর্ড ২০, চট্টগ্রাম বোর্ডে ২১, সিলেট বোর্ডে ২১, বরিশাল বোর্ড ২১, অনেক বোর্ডে কোশ্চেন আসছে। তো এই দেখো আমরা এখন একটা বোর্ড সলভ করে দিব, এরপর তোমার আরো অনেক বোর্ড তুমি কমন পাবা। দেখো তো দেখো আমরা একটা খ নাম্বার লিখে রাখছি, আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন, ব্যাখ্যা করো। তো আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন, এইটা তোমার ঢাকা বোর্ড ২০, চট্টগ্রাম বোর্ড ২১, অনেক বোর্ডে এইটা আসছে। তো আমরা এখন এটা করে ফেলতেছি। দেখো তোমার সংক্ষিপ্ত প্রশ্নও এইটা আসতে পারে। তো দেখো আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হবে কেন, তুমি মনে রাখবা নিষ্ক্রিয় বলা হবে কাদেরকে, নিষ্ক্রিয় বলা হবে যাদের ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। অর্থাৎ নিষ্ক্রিয় বলা হবে কাকে, তুমি একটা পয়েন্ট মনে রাখো, যাদের ইলেকট্রন বিন্যাস, যাদের ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। তুমি বুঝে বুঝে অ্যান্সার করতে পারবা, কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। যাদের ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল, স্থিতিশীল, যাদের ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল তাদেরকে কি বলবা, নিষ্ক্রিয়। এখন আর্গনের ইলেকট্রন বিন্যাস যদি স্থিতিশীল হয় তাহলে আর্গন হবে কি, নিষ্ক্রিয় গ্যাস। এখন স্থিতিশীল বুঝবো কেমনে, ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হইলে সে নিষ্ক্রিয়, ভালো কথা, কিন্তু তার যে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল ওইটা আমি বুঝবো কিভাবে। স্থিতিশীল বোঝা তোমার আবার দুইটা উপায়। এক হচ্ছে তোমার বাইরের প্রধান শক্তি স্তরে অষ্টক পূর্ণ থাকতে হবে, তুমি ইলেকট্রন বিন্যাস করতে হবে, তোমাকে এটার ইলেকট্রন বিন্যাস করে বলতে হবে বাইরের প্রধান শক্তি স্তরে অষ্টক পূর্ণ। বাইরের প্রধান শক্তি স্তরে কি থাকবে, অষ্টক পূর্ণ। বাইরের প্রধান শক্তি স্তরে অষ্টক পূর্ণ থাকবে, এই হচ্ছে তোমার একটা। এবং তোমার দ্বিতীয় যেটা সেটা হলো তোমার তোমার উপশক্তি স্তরগুলো যে এস, ফি, ডি, এফ, তোমার যে উপশক্তি স্তরগুলো আছে এই উপশক্তি স্তরগুলা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে স্থিতিশীল। অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে বুঝবা কি, ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হলে বুঝতে হবে কি, ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। তাহলে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল কিনা এইটা বোঝার তোমার দুইটা উপায়। প্রথম হচ্ছে কি, বাইরের প্রধান শক্তি স্তর অষ্টকপূর্ণ থাকতে হবে, sp-d-f অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ হতে হবে। তো আমরা যদি আর্গনের ইলেকট্রন বিন্যাসটা করি, তো দেখো আর্গন হচ্ছে কি তোমার 11 নম্বর মৌল, 18 নম্বর মৌল। তো করো 1s, 1s2, 2s এ দুইটা যাবে, 2s2, 2p6, 3s2, 3p6। তো দেখো এই যে থ্রি বা 3s 3p মিলিয়ে 3 বাইরের প্রধান শক্তি স্তর। তো বাইরের প্রধান শক্তি স্তরে তোমার 2টা ও 6টা মিলে ইলেকট্রন আছে মোট কয়টা, 8টা। তো বাইরের প্রধান শক্তি স্তরে তোমার অষ্টকপূর্ণ আছে। যেহেতু আর্গনের বাইরের প্রধান শক্তি স্তর অষ্টকপূর্ণ তাই সে কি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, অর্থাৎ সে কি হবে, যেহেতু স্থিতিশীল তাই সে নিষ্ক্রিয় গ্যাস। ব্যাস সহজ হিসাব। এবং ফি অরবিটাল অর্ধপূর্ণ না,
ফি অরবিটাল তোমার পরিপূর্ণ হয়েছে, দেখো ফিতে রাখতে পারে 6টা হাইস্ট, 6টাই আছে, তো ওই হিসাবেও সয় কি এসপি, এই যে পিতে হাইস্ট 6টা গেলে সে পরিপূর্ণ, তো পিতে 6টা আছে, তাই ইলেকট্রন বিন্যাস কি তার পূর্ণ, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল, তো তাই কি সে নিষ্ক্রিয় গ্যাস। আর যদি তুমি পরীক্ষায় ইলেকট্রন বিন্যাস নাও পারো, মনে করো তুমি ইলেকট্রন বিন্যাস পারো না, তুমি এখন কিভাবে তুমি ব্যাখ্যা করবা, তাও তুমি ব্যাখ্যা করতে পারো, তুমি ইলেকট্রন বিন্যাস করবা না, তুমি জাস্ট বলবা আমরা জানি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীল হয় তারাই নিষ্ক্রিয়। আর্গনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখি এর বাইরের প্রধান শক্তি স্তরে অষ্টকপূর্ণ আছে, তাই আর্গনের ইলেকট্রন বিন্যাস কি স্থিতিশীল, আর যেহেতু ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল তাই আর্গন নিষ্ক্রিয় গ্যাস। ইলেকট্রন বিন্যাস তুমি দেখাইলে না, সমস্যা কি, তুমি জাস্ট বলে দিবা যে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হলে ওই মৌল নিষ্ক্রিয় হবে। তো আমরা জানি আর্গনের ইলেকট্রন বিন্যাস করলে বাইরের প্রধান শক্তি স্তর অষ্টকপূর্ণ থাকে, অর্থাৎ আর্গন হলো কি একটি নিষ্ক্রিয় গ্যাস। তো একটা করাইলে তোমার সব শেষ, এইরকম আরো অনেকবার আসছে, আমি তোমাকে কোশ্চেন গুলো লিখে দেখাই, তো এইগুলোই তুমি অ্যান্সারে লিখবে। শেষ, আমি তোমাকে আরো কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি যে নিষ্ক্রিয়তা নিয়ে, তোমাকে আরো কোশ্চেন এরকম খ নাম্বারে আসছে, এগুলো সংক্ষিপ্ততেও আসতে পারে, খ প্লাস সংক্ষিপ্ত। তোমাকে বললো হিলিয়াম, হিলিয়াম নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা করো, তো তখনও তোমার সেম ব্যাখ্যা, আর্গনের জায়গায় শুধু হিলিয়াম দিছে। তো এইভাবে আরেকটা দিয়ে বলতে পারে নিয়ন, নিয়ন নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা করো, তো তোমার সেম সেম ওয়েতে সেম ভাবে তুমি অ্যান্সারটা করবা। তো আশা করি এই নিষ্ক্রিয়তা টাইপ তুমি বুঝতে পেরেছো, একটা টাইপ থেকে তোমার 3-4টা প্রশ্ন তোমার বিগত বছরে আসছে এবং সামনের দিকেও এই টাইপ থেকে আসবে। তো একটা টাইপের একটা করলে তোমার 4টা কভার হয়ে যাচ্ছে। চলো এবার আমরা অন্যরকম আর একটা সলভ করে ফেলি। তো চলো আমরা আর একটা টাইপ দেখে ফেলি, আমাদের টাইপ ক্ষার ধাতু। তোমাকে একটা প্রশ্ন করবে খ নম্বরে, পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, বা পটাশিয়াম দিয়ে না বলে তোমাকে বলতে পারে যে সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, বা তোমাকে বলতে পারে লিথিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন। তো তোমাকে একটা টাইপের কোশ্চেন তুমি যদি শিখো তোমার 3-4টা হয়ে যাবে, যে মূল দিয়েই বলুক তোমার কোশ্চেন সেম এবং অ্যান্সার করার ক্যাটাগরিটাও তোমার সেম। তো দেখো আমরা এটা করে ফেলতেছি, পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন। তো এইরকম কোশ্চেন আসলে তোমার মাথায় দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে ক্ষার ধাতু কারা, যারা পর্যায় সারণীর গ্রুপ 1-এ আছে, ভালো করে খেয়াল করো, যার 1 নম্বরে যারা পর্যায় সারণীর গ্রুপ 1-এ তারা হচ্ছে কি ক্ষার ধাতু। তো যারা পর্যায় সারণীর গ্রুপ 1-এ, যারা গ্রুপ 1-এর মৌল, যারা পর্যায় সারণীর গ্রুপ 1-এর মৌল তারা কি ক্ষার ধাতু, তারা ক্ষার ধাতু। তুমি অ্যান্সার করবে এইভাবে, আমরা জানি যারা পর্যায় সারণীর গ্রুপ 1-এর মৌল তারা ক্ষার ধাতু। দ্বিতীয় পয়েন্ট, ক্ষার ধাতু হলো তারা যারা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। তো দ্বিতীয় পয়েন্ট কি লিখবা, যারা পানির সাথে বিক্রিয়া করে, যেসব মৌল বা যেসব ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। তো তুমি লিখবা যে যারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ক্ষার তৈরি করে। তো তুমি বলবা যে পটাশিয়াম, এই দুটো লাইন লিখে এরপরে বলবা পটাশিয়াম গ্রুপ 1-এর মৌল, হ্যাঁ পটাশিয়াম তো গ্রুপ 1-এর মৌল, তাই পটাশিয়াম কি ক্ষার ধাতু। এবার এই পয়েন্ট অনুসারে আবার বলবা পটাশিয়াম, দুইটা পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে তোমার পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি করে, তোমার পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি করে, ব্যাস আরো কি তৈরি করার দরকার নেই, পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি করে। তো এইটা তোমার কি ক্ষার, ওএস থাকলে বুঝতে এটা ক্ষার। একটা বিক্রিয়া দিলে তো আরো ভালো, বিক্রিয়া দিলে নাম্বার আরো লাফাই লাফাই আসবে। তো ক্ষার কি তৈরি করে, তো যেহেতু পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে H2O, পানি পানির সাথে বিক্রিয়া করে ক্ষার পটাশিয়াম হাইড্রক্সাইড ক্ষার তৈরি করে, আবার পটাশিয়াম গ্রুপ 1-এর মৌল, তাই পটাশিয়ামকে আমরা কি ক্ষার ধাতু বলি। তো এটা তোমার খতে আসুক বা সংক্ষিপ্ততে আসুক তুমি সেম ভাবে অ্যান্সার করবা। আর এটা পটাশিয়াম না দিয়ে সোডিয়াম দিয়ে বলতে পারতো, তো তুমি সেম ভাবে অ্যান্সার করতা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আরেকটা টাইপ দেখে ফেলি। দেখো তোমার খ নাম্বার বা সংক্ষিপ্ত কোশ্চেনের আর একটা টাইপ,
টাইপ কি? মৃৎ ক্ষার ধাতু। তো এর আগে আমরা দুইটা টাইপ দেখছি, এটা হচ্ছে তোমার মৃৎ ক্ষার ধাতু। দেখো কোশ্চেন লিখে রাখছি খ নাম্বারে, তোমার বোর্ডে আসছে ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন। তোমাকে একটা কোশ্চেন করাবো, তোমার 3-4টা কোশ্চেন হয়ে যাবে। এইটা না যে একটা করাইছে, একটার মাধ্যমে 3-4টা হয়ে যাইতেছে। ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন, এইটা না বলে তোমাকে বলতে পারতো মৃৎ ক্ষার ধাতু বলতে কি বুঝো। এইটা বলতে পারতো যে ক্যালসিয়ামের উপরে কেউ মনে করো তোমার ম্যাগনেসিয়াম, তোমাকে এটা বলতে পারতো যে ম্যাগনেসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন, বা বলতে পারতো মৃৎ ক্ষার ধাতু বলতে কি বুঝায়। তো তোমাকে 3-4 ভাবে বলতে পারে, একটার মাধ্যমে শেষ হয়ে যাবে। দেখো তো মৃৎ ক্ষার ধাতু কারা। মৃৎ ক্ষার ধাতুর ব্যাখ্যা আসলে যেভাবে আসুক তুমি 3টা পয়েন্টে লিখবা, 3টা পয়েন্ট। ওই 3টা পয়েন্ট কি? তুমি একটা পয়েন্টে লিখবা গ্রুপ 2 এর ধাতুগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলে। সোজা হিসাব, পর্যায় সারণীর গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলে। গ্রুপ 2 এর মৌলকে মৃৎ ক্ষার ধাতু বলে। তো গ্রুপ 2 এর মৌল হলে সে কি? মৃৎ ক্ষার ধাতু। এই তোমার একটা পয়েন্ট। এবার তোমার দ্বিতীয় পয়েন্ট হলো এরা কি করবে, এরা এরা মাটিতে যৌগ হিসেবে থাকে। এরা মাটিতে যৌগ হিসেবে থাকে। এরা মাটিতে যৌগ হিসেবে থাকে, এই তোমার দ্বিতীয় পয়েন্ট। তো প্রথম পয়েন্ট, মৃৎ ক্ষার ধাতু হতে হলে গ্রুপ 2 এর মৌল হতে হবে। এবং দ্বিতীয় পয়েন্ট, এরা মাটিতে যৌগ হিসেবে থাকে। যারা মৃৎ ক্ষার ধাতু তারা মাটিতে যৌগ হিসেবে থাকে। তৃতীয় পয়েন্ট, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। ওই ক্ষার ধাতু যেরকম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করছে, এটাও সেম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। তো তুমি একটা বিক্রিয়া দিয়ে দিবে, ক্যালসিয়াম প্লাস হচ্ছে কি তোমার পানি, H2O তৈরি করলো কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়াটা কিভাবে হয়েছে? এখানে ক্যালসিয়াম যোজনী 2 যেটা OS এর নিচে বসছে, আর OS যৌগমূলকের যোজনী হচ্ছে 1 যেটা আর লেখা লাগেনি। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার তৈরি করে, এটা কিন্তু সবল ক্ষার। তো 3টা পয়েন্ট, গ্রুপ 2 এর মৌল ক্যালসিয়াম, গ্রুপ 2 এর মৌল তাই ক্যালসিয়াম মৃৎ ক্ষার ধাতু। ক্যালসিয়াম মাটিতে যৌগ হিসেবে থাকে তাই ক্যালসিয়াম মৃৎ ক্ষার। ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করছে তাই ক্যালসিয়াম মৃৎ ক্ষার ধাতু। আশা করি ক্লিয়ার। তো এইবার আমরা পরের আরেকটা কোশ্চেন দেখে ফেলি। আর এগুলো অবশ্যই নোট করবা, নোট না করলে কিন্তু লাভ নেই। অবশ্যই এগুলা অ্যান্সার গুলো নোট করবা, কারণ তোমার পরীক্ষায় যেইখানে আসুক তুমি সারা জীবন এই স্টাইলেই অ্যান্সার করবা। দেখো আমাদের চতুর্থ টাইপ, 4 নাম্বার টাইপ, হ্যালোজেন। এই হ্যালোজেন টাইপের প্রশ্ন তোমার পরীক্ষাতে আসতে পারে, অলরেডি আসছে দিনাজপুর বোর্ড 21-এ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলা কিন্তু খ নাম্বারে আসতে পারে, আবার তোমার সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এগুলো আসতে পারে। এটা যে শুধু খ নাম্বারে আসছে বলে খ নাম্বারে আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না তা না। খ এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুইটাতেই আসতে পারে, উভয়ের জন্য এটা কি ইম্পর্টেন্ট। তো দেখো খ নাম্বারে আসছে ক্লোরিনকে হ্যালোজেন বলা হয় কেন, দিনাজপুর বোর্ড 21। তো তোমাকে ক্লোরিন দিয়ে না বলে তোমাকে এইভাবে বলতে পারতো যে ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ ফ্লোরিন, যে কোনো মূল্য দিয়ে বলতে পারতো যে ব্রোমিনকে হ্যালোজেন বলা হয় কেন, আয়োডিনকে হ্যালোজেন বলা হয় কেন, ফ্লোরিনকে হ্যালোজেন বলা হয় কেন। তো তোমাকে যেটা দিয়ে বলুক তুমি সেম ভাবে অ্যান্সার করবা। তো হ্যালোজেন বলা হয় কেন এটার অ্যান্সার তুমি 3টা পয়েন্ট লিখবে, বুঝে বুঝে 3টা পয়েন্ট লিখবা। হ্যালোজেন তারা যারা গ্রুপ 17 এর মৌল, গ্রুপ 17 এর মৌল, পর্যায় সারণীর গ্রুপ 17 এর মৌল হলে সেই হ্যালোজেন। দ্বিতীয় পয়েন্ট, হ্যালোজেন মানে লবণ উৎপন্নকারী। হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে তোমার লবণ উৎপন্নকারী। হ্যালোজেন মানে তোমার কি? লবণ উৎপন্নকারী। তো হ্যালোজেন মানে লবণ উৎপন্নকারী। 3 নাম্বার পয়েন্ট, যারা হ্যালোজেন তারা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। ধাতু কারা? মনে করো তোমার সোডিয়াম একটা ধাতু, যাদের নামে শেষে আম আছে তারা ধাতু, ব্যাস। তো হ্যালোজেন কি করবে? ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে। তুমি আরেকটা পয়েন্ট লিখবে যে ধাতুর সাথে বিক্রিয়া করে, ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে। ধাতুর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ তৈরি করবে। যেমন একটা উদাহরণ দিয়ে দিবা, সোডিয়াম ধাতু, ধাতুর সাথে হ্যালোজেন, এই যে ক্লোরিন একটা হ্যালোজেন, হ্যালোজেন ধাতুর সাথে হ্যালোজেন বিক্রিয়া করে
সোডিয়াম ক্লোরাইড কি লবণ উৎপন্ন করেছে। তো তুমি এই 3টে পয়েন্ট দিয়ে বলে দিবা হ্যালোজেন হইতে হইলে সে গ্রুপ 17 এর মৌল, ক্লোরিন গ্রুপ 17 এর, তাই ক্লোরিন হ্যালোজেন। ক্লোরিন হ্যালোজেন মানে লবণ উৎপন্নকারী, ক্লোরিন লবণ উৎপন্ন করে, ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। হ্যাঁ, এই যে ক্লোরিন তোমার সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ উৎপন্ন করে। তো আশা করি ক্লিয়ার। তো হ্যালোজেন দ্বারা প্রশ্ন আসলে তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। তো চলো এবার আমরা আরেকটা কোশ্চেন দেখে ফেলি। পর্যায়বৃত্ত ধর্ম তোমার 5 নাম্বার টাইপ, টাইপ 5। 5 নাম্বার টাইপ হচ্ছে কি পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ত ধর্ম দিয়ে তোমার কোশ্চেন আসতে পারে আকার, পরমাণুর আকার দিয়ে। আরেকটা আসতে পারে তোমার আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। আরেকটা আসতে পারে তোমার এই যে তড়িৎ ঋণাত্মকতা, একটা লিখে রাখছি, তড়িৎ ঋণাত্মকতা। আরেকটা আসতে পারে তোমার ইলেকট্রন আসক্তি। তো তোমার 3-4টা মানে টপিক দিয়া তোমার একটা খ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। যেমন আমরা একটা লিখে রাখছি, ক্লোরিন অপেক্ষা ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম, ব্যাখ্যা করো। এটা তোমার দিনাজপুর বোর্ড বিষয় আসছে। তো আমরা এই টাইপ থেকে তোমাকে 3টা কোশ্চেন করাই দিব। তো চলো আমরা আগে এইটা করে ফেলি। বরিশাল দিনাজপুর বোর্ড বিষয়টা, ক্লোরিন অপেক্ষা ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম কেন? আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা কিভাবে ব্যাখ্যা করে। ক্লোরিন ফসফরাস আমরা জানি একটা পর্যায়ের মধ্যে ফসফরাস আছে তোমার কত নাম্বারে, তোমার ফসফরাস আছে আগে এবং ক্লোরিন আছে পরে। ফসফরাস আছে তোমার আগে 15 নাম্বারে আছে কি ফসফরাস, এরপরে কি 16 নাম্বারে সালফার, এরপরে গিয়ে তোমার 17 নাম্বারে কি তোমার ক্লোরিন। তো একটা পর্যায়ের ফসফরাস আছে বামে আর ক্লোরিন আছে কি তোমার ডানে। তো আমরা কি জানি বাম থেকে ডানে গেলে, বাম পর্যায় সারণীর কোনো একটা নির্দিষ্ট পর্যায়ের বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে পরমাণুর ব্যাসার্ধ কি পায়, হ্রাস পায়, ব্যাসার্ধ হ্রাস পায়। আর ব্যাসার্ধ হ্রাস পেলে তোমার তড়িৎ ঋণাত্মকতা কি বৃদ্ধি পায়, তোমার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তো বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে বামে আছে ফসফরাস ডানে আছে ক্লোরিন। তো ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি বেশি। তো তাই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি অর্থাৎ ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কি কম, তাই ক্লোরিন অপেক্ষা ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম হয়। তুমি এইভাবে কথাগুলো গোছাই বলে অ্যান্সার করে দিবা। তো আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। এরপর আমরা আকার সংক্রান্ত একটা দেখে ফেলি, চলো। এইগুলো করলেই তোমার খ নাম্বার এবং সংক্ষিপ্ত ইনশাল্লাহ কভার হয়ে যাবে। দেখো তোমার আরেকটা কোশ্চেন ইলেকট্রন আসক্তি দিয়ে তোমার খ নাম্বারে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। দেখো সোডিয়াম অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন, ব্যাখ্যা করো। তো তুমি আগে বলবা যে সোডিয়াম, সোডিয়াম তোমার 11 নাম্বার, এরপর তোমার আছে কি ম্যাগনেসিয়াম, এরপর অ্যালুমিনিয়াম, এরপর কি সিলিকন, ফসফরাস, সালফার, এরপর গিয়ে ক্লোরিন। তো একটা পর্যায়ের তোমার পর্যায় সারণীর একটা পর্যায়ের সোডিয়াম খুব বাম দিকে আছে আর ক্লোরিন খুব ডান দিকে আছে। তো আমরা জানি বাম থেকে ডানে গেলে, বাম থেকে কোন পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে আকার কমে। যে কোনো জিনিস আগে আকার দিয়ে বলবা, আকার কমে। আর আকার যদি কমে তাহলে তোমার ইলেকট্রন আসক্তি বাড়ে। তো আকার কমে অর্থাৎ ইলেকট্রন আসক্তি বাড়ে, আকার কমে ইলেকট্রন আসক্তি বাড়ে। তো ডান দিকে গেলে আকার কমে, ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে। তাহলে ডান দিকে আছে ক্লোরিন, তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। আর সোডিয়াম বামে, তাই সোডিয়ামের কি ইলেকট্রন আসক্তি কম। তাই সোডিয়াম অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তুমি বলবা যে তাই সোডিয়াম অপেক্ষা, তাই সোডিয়াম অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি কি বেশি। তো এইভাবে তুমি ব্যাখ্যাটা করবা। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, খুব সহজ। তোমার ঘগতেও এই টাইপ থেকে পর্যায়বৃত্ত ধর্ম এই টাইপ থেকে তোমার খুব বেশি কোশ্চেন আসে। তো আমরা গ এর ক্লাস তো দিয়েছি, ওটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
বা তুমি চ্যানেলে ঢুকলে পেয়ে যাবা। তো অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তুমি সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর ইচ্ছা আরও বাড়ে। তো অবশ্যই এটুকু সাপোর্ট করো। তো চলো আমরা বাকি প্রশ্নগুলো সলভ করে ফেলি। তো আরেকটা কোশ্চেন লিখে রাখছি একই গ্রুপের, এগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, এসকিউ সংক্ষিপ্ত প্রশ্ন বা খ যে কোনোটাতে কিন্তু আসতে পারে। তো একই গ্রুপের নিচের দিকে গেলে আকার বাড়ে কেন? বা তোমাকে এইভাবে বলতে পারে যে সোডিয়াম থেকে পটাশিয়ামের আকার বড় কেন? তো একই গ্রুপের নিচের দিকে গেলে আকার বাড়ে কেন? বা এইভাবে বলতে পারে যে সোডিয়াম থেকে পটাশিয়ামের আকার বড় কেন? তো যেইভাবে বলুক তুমি একই নিয়মে অ্যান্সার করবা। দেখো তুমি আগে লিখবা যে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে, একই গ্রুপের উপর থেকে নিচে আসলে, একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পরমাণুর নতুন করে শক্তি স্তর বাড়ে। নতুন করে কি বাড়ে? শক্তি স্তর বাড়ে। তো একই গ্রুপের উপর থেকে নিচের মৌলগুলার নতুন করে কি শক্তি স্তর বাড়ে। মনে করো এই একটা মৌল, মনে করো সোডিয়াম মৌল, এখন এই শক্তি স্তর আছে একটা, আবার মনে করো এই যে তোমার দুইটা শক্তি স্তর, কথার কথা। তো নিচেরটা সোডিয়ামের নিচে আছে পটাশিয়াম, তো পটাশিয়ামের মনে করো শক্তি স্তর এই মনে করো দুইটা তো আস্তে আস্তে আরেকটাও আছে। তো শক্তি স্তর বেশি হলে আকার কি হবে? পরমাণুর আকার বড় হবে। তো তাই যেহেতু উপর থেকে নিচে আসলে শক্তি স্তর বাড়ে, তাই কি আকার বাড়ে, তাই পরমাণুর আকার বাড়ে। তাই একই গ্রুপের উপর থেকে নিচে নামলে তোমার আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। তো যদি সোডিয়াম ও পটাশিয়াম দিয়ে বলে, তুমি বলবা সোডিয়াম আছে একই গ্রুপের উপরে আর পটাশিয়াম আছে কি গ্রুপের নিচে। যেহেতু পটাশিয়াম গ্রুপের নিচে আছে, তাই পটাশিয়াম কি আকার বড় হবে। তো আশা করি আকার দিয়ে আসলে তোমরা পারবা। তো এইভাবে তুমি অ্যান্সার গুলো করবা পরীক্ষায়, যে নিচে আসলে শক্তিস্তর বাড়ে, আর শক্তিস্তর বাড়লে শক্তিস্তর সংখ্যা বাড়লে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তো আর একটা করাই দিব, এরপর তোমার শেষ। আমার মোটামুটি তোমার 70-80% প্রস্তুতি হয়ে যাবে, বা এখান থেকে তোমার কমন চলে আসবে। তো দেখো আর একটা করাই দিব। দেখো তোমার টাইপ 6 লাস্ট টাইপ এবং খুব গুরুত্বপূর্ণ, তোমার সংক্ষিপ্ত প্রশ্ন ও ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৌলের অবস্থান। তো মৌলের অবস্থান বলতে বোঝায় কোন একটা মৌল পর্যায় সারণীর কোন পর্যায়ে আছে বা কোন গ্রুপে আছে ওইটা বোঝায়। এই যে একটা কোশ্চেন লিখে রাখছি, পর্যায় সারণীতে ক্লোরিনের অবস্থান বের করো। ক্লোরিনের অবস্থান মানে তুমি বের করবা যে ক্লোরিন তোমার কোন পর্যায়ে আছে, ক্লোরিন তোমার পর্যায় সারণীর কোন পর্যায়ে আছে এবং কোন গ্রুপে আছে, তুমি এইটা বের করবা। তো কোন পর্যায়ে আছে এবং কোন গ্রুপে আছে। তো পর্যায় বের করে কেমনে? পর্যায় এবং গ্রুপ বের করতে হলে তোমাকে আগে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তুমি ফার্স্টে ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করো। ক্লোরিনের 17টা ইলেকট্রন আছে, 17 নাম্বার মৌল। তো ONS এস এ কয়টা যায়? দুইটা। 17টার মধ্যে দুইটা চলে গেছে, 1s2 2s এস এ দুইটা যায়, সর্বোচ্চ দুইটা দিয়ে দিছে 2s2। এরপর 2p ফি নিতে পারে 6টা, তো 6টা দিয়ে দাও, 2p6 3s2 3p, তো কয়টা গেছে? 2 4 6 10, 10 আর 2 12টা। তো 17টার মধ্যে 12টা চলে গেছে, আর আছে 5টা। তো 3p5 আর 5টা এখানে দাও। তো দেখো পর্যায় বের করে কেমনে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে এর বাইরের প্রধান শক্তিস্তর নম্বরই ওই মৌলের পর্যায় নাম্বার। দেখো বাইরের প্রধান শক্তিস্তর নাম্বার তোমার হচ্ছে কি 3, তাই পর্যায় নাম্বার 3। তাই ক্লোরিনের পর্যায় তোমার 3। এই টাইপ থেকে তোমার গতেও প্রশ্ন আসে, গতেও আসে। এটা করাইছি আমরা ওইসব ক্লাসে, সিকিউ সলভ ক্লাসে করাইছি। এবার দেখো তুমি পর্যায় বের করছো 3 নাম্বার, তুমি গ্রুপ বের করো। গ্রুপ বের করতে হলে তোমাকে আবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তুমি আবার ইলেকট্রন বিন্যাস করবা, করে তুমি বলবা যে আমরা জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s ও phi অরবিটাল থাকে, তাহলে s ও phi অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে আরো 10 যোগ করলে আমরা গ্রুপ সংখ্যা পাবো। তো দেখো বাইরের প্রধান শক্তি স্তরে তোমার s ও phi আছে,
তো তোমার এস ও পি আছে, তাহলে এস ও পি এর ইলেকট্রন সংখ্যা 2 আর 5 কয়টা? এস ও পি মিলাই মোট ইলেকট্রন আছে 7টা। ওইটার সাথে আরো 10 যোগ করলে তুমি পাবা গ্রুপ সংখ্যা। তো যোগ করলে কত হয়? 17। তাহলে ক্লোরিন হচ্ছে কি তোমার গ্রুপ 17 এর মৌল। তো তুমি বলবা যে যেহেতু ক্লোরিনের বাইরে শক্তিস্তরে sp আছে, তো sp এর মোট ইলেকট্রন 7টা, 7 আর 10 যোগ করলে আমরা কি 17 পাইছি, অর্থাৎ ক্লোরিন গ্রুপ 17 তে অবস্থান করছে। ক্লোরিন গ্রুপ 17 তে অবস্থান করছে। তো ক্লোরিনের অবস্থান সে পর্যায় নাম্বার 3-এ এবং গ্রুপ নাম্বার 17 তে অবস্থান করতেছে। তো এরকম যে কোনো মৌল দিয়ে আসলে তুমি পারবা। তো আশা করি তোমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নাম্বারে তোমাকে আর গাইড দেখে দেখে মানে ঠাডা মুখস্থ করতে হবে না, তুমি এবার বুঝে বুঝে পরীক্ষা লিখতে পারবে ইনশাল্লাহ। তো এরকম আর কোন অধ্যায়ের তুমি এরকম মানে পদার্থ রসায়নের কোন চ্যাপ্টারে তুমি এরকম ক্লাস চাও, তুমি কমেন্টে জানাও। আমি তোমাদের জন্য সব ক্লাস পেতে দিব। হয়তো আমার ক্লাসের কোয়ালিটি ভালো না, ক্যামেরা খারাপ বা অনেক সমস্যা আছে, তোমরা হয়তো ক্লাসগুলো চাও নাই, আরো অনেক ভালো ক্লাস তো ইউটিউবে আছে, তো আমি তারপরে এগুলো দিতেছি। তো তোমাদের যদি উপকার হয়, কোয়ালিটি খারাপ হইতে পারে, কিন্তু যদি আমার পড়ানি তুমি বুঝো, যদি তোমার উপকার হয়, তাহলে তুমি ক্লাসগুলো দেখো, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করিও। আমি এইটুকুতে খুশি, তোমরা রেসপন্স করলে আমি খুশি ইনশাল্লাহ। কোন অধ্যায়ের ক্লাস চাও কমেন্টে জানাও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।